মায়ের মৃত্যুর একদিন না পেরোতে বাবা দ্বিতীয় বিয়ে করে বাসায় নতুন বউ নিয়ে এসেছে। ব্যাপারটা আমার অজানা। ঘরটা থমথমে সাদা কাফনের গন্ধ এখনো জানলার পর্দা ছুঁয়ে যায়, যেন আমাদের নিঃশ্বাসে ঢুকে যাচ্ছে। আমার মা রাজিয়া চৌধুরী গতকাল মারা গেল। দীর্ঘদিন অসুস্থতার সাথে যুদ্ধ শেষে ক্লান্ত শরীরটা যখন চিরনিদ্রায় গেল, তখনও বাবার চোখে এক ফোঁটা পানি ছিল না। আমি ভেবেছিলাম বাবা ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন, কিন্তু তখনও বুঝিনি তার মধ্যে শোক নয়, ছিল অপেক্ষার অবসান। আজ সকালে মাকে কবর দিয়ে এসেছি, আর এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাইরে গিয়েছিলাম, বাহির থেকে বাড়ির দরজায় টোকা দিলাম। দরজা খুলে বাবা দাঁড়িয়ে আছে। পাশে এক অপরিচিত নারী, পরনে লাল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে সোনার বালা, সেই চেনা রকমের হাসি, যেন সবকিছুই স্বাভাবিক। বাবা আমাকে বললেন, এই আরিয়ান, এ হলো তোমার নতুন মা, আজ থেকে আমাদের সাথে থাকবে। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মা কবরেই শুয়ে আছে, মাটির রং এখনো ভেজা, আর বাবা দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘরে ঢুকলেন এমন ভাবে যেন একটা বাজার সদাই শেষ করে ফিরেছেন। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। বাবার ঠোঁটে সামান্য উত্তেজনা, চোখে বিজয়ের উল্লাস। বাবা আমার কাঁধে হাত রেখে বলল, আরিয়ান, আমি চাই তুমি তোমার এই নতুন মাকে মা বলে ডাকবে, আর তাকে তার প্রাপ্য সম্মান দিবে। তুমি কি বলছো এসব বাবা? মা মারা গেছে এখনো একদিনও হয়নি, তার মধ্যে তুমি দ্বিতীয় বিয়ে করে নতুন বউ নিয়ে বাসায় চলে এলে। বাবা একটু চুপ থেকে বলল, আমাদের পরিবারে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। আমাদের দেখার জন্য তো কাউকে প্রয়োজন, তাই না? আমি কিছু বলিনি, শুধু মনে হচ্ছিল ঘরের দেওয়ালগুলো ভেঙে পড়েছে আমার উপর। নতুন মা, সেই নারী আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার মা তো খুব কষ্ট পেত, তাই না? এখন আর কষ্ট পাবে না, শান্তিতে আছে। আমি তার সেই শান্তির সংজ্ঞা বুঝলাম না, তবে এতটুকু বুঝলাম, মা মরেনি একা। মার সাথে সাথে আমার শৈশবটাও মরে গেছে। আর ভাবছি, একটা মহিলা কিভাবে পারলো? হয়তো বাবার টাকা দেখেই বিয়ে করছে। বাবার বয়স 60 পার হয়েছে। আমি আর কারোর সাথেই কোনো কথা না বলে আমি আমার মার ঘরে গিয়ে বসলাম। তার সাদা ওড়নাটা বালিশের নিচে ছিল। আমি ওটা মুখ চেপে ধরে কান্না চেপে রাখার চেষ্টা করলাম। বাহিরে বাবা ঘরে থেকে শোনা যাচ্ছে হাসির শব্দ। দুজন মানুষ যেন সদ্য বিবাহিত সুখে বিভোর। আমার বুকের মধ্যে কি যেন ছিঁড়ে যাচ্ছে। আমি কিভাবে মানুষকে আমার মুখ দেখাবো? লোকজন আমাকে দেখলে কি বলবে? অন্যদিকে আমার বিয়ের কথাবার্তা চলছে। তারা যদি এই ব্যাপারে জানে, তাহলে আমার এতদিনের ভালোবাসা কি পূর্ণতা পাবে, নাকি হারিয়ে ফেলবো আমার ভালোবাসা? তখনই আমার কল বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আদিবার নামে ভেসে উঠছে আমার ফোনের স্ক্রিন। চোখের পানিটা মুছে কল রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে আদিবা বলল, আরিয়ান, কি করছো? আমি কিছু বলতে যাব, তখনই আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমার শুধুই কান্না পাচ্ছে। একদিনে মায়ের মৃত্যু, অন্যদিকে বাবার এই বিয়ে। আমি যেন এগুলো মেনে নিতে পারছি না। আমি কিছু বলিনি, বলার সাহস হয়নি, শুধু চুপচাপ বসেছিলাম মোবাইলটা হাতে নিয়ে। আদিবা আমার সবচেয়ে আপন মানুষ, ওকে বলি সব। কিন্তু আজ কিভাবে বলবো? মায়ের মৃত্যু একদিন পরে বাবা বিয়ে করছে, এই কথাটা কি কেউ সহ্য করতে পারবে? আদিবা কি পারবে? আদিবা আমাকে চুপ থাকতে দেখে বলল, হ্যালো আরিয়ান, কি হলো? কথা বলছো না কেন? ওর গলা শুনে বুকটা কেঁপে উঠলো। কত শান্ত, কিন্তু আমার মনের ভিতর থাকা চাপা কান্না হয়তো শুনতে পেরেছে আদিবা। আরিয়ান, তুমি কান্না করছো? না, মানে হ্যাঁ, একটু। গলা ছিল আমার, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দেখো আরিয়ান, কান্না করলে তো তোমার মা ফিরে আসবে না। আমি তো আসলে সেজন্য কান্না করছি না। আদিবা জিজ্ঞেস করলো, তাহলে কি হয়েছে? আমি বললাম, একটা কথা বলবো, কথাটা খুব খারাপ, কিন্তু তোমাকে না বললে আমার নিজেকে সামলানো কঠিন। আদিবা বলল, বলো আরিয়ান। আমি চোখ বন্ধ করে বললাম, আজ বাবা নতুন বউকে নিয়ে এসেছে বাসায়। ফোনের ওপাশ থেকে আদিবা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, যেন এক চিলতে নিঃশ্বাস শুধু শুনলাম। আদিবা বলল, তুমি ঠিক আছো? আমি বললাম, না, আমি ভেঙে পড়েছি আদিবা। আমি কি করব বুঝতে পারছি না। বাবাকে ঘৃণা হচ্ছে, নিজেকেও ঘৃণা হচ্ছে। ব্যাপারটা তোমার কাছে বলতেও লজ্জা লাগছে। আদিবা বলল, শুনো, আমি আরিয়ানকে, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার যন্ত্রণার ভাগিদার হতে চাই। তুমি যদি আমাকে বলতে না পারো, তাহলে আমি তোমার কি? আমি তখন কাঁদছিলাম নীরবে, শব্দ না করে, কিন্তু ও সবকিছুই বুঝতে পারছিল। আমি ফিস ফিস করে বললাম, তুমি থাকবে তো? ও বলল, সবাই ছেড়ে গেল, আমি তোমার হাত ছাড়বো না, কথা দিলাম। ওর গলা ছিল শক্ত, বিশ্বাসে ভরা। সেই রাতেই বুঝলাম, রক্তের সম্পর্ক থেকেও শক্ত কিছু হয়। বিশ্বাস আর ভালোবাসা তখনই সত্যি হয় যখন দুঃখের মুখে কেউ পাশে এসে দাঁড়ায়। আমি আছি। আদিবার সাথে কিছুক্ষণ কথা বলে আমি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরে গিয়ে বুঝলাম
বুঝলাম ঘরে কিছু একটা বদলে গেছে। মায়ের ব্যবহৃত আয়নার সামনে এখন নতুন একটা চিরুনি, একটা গাঢ় গোলাপি লিপস্টিক রাখা। আয়নার পাশের হুকটায় শাড়িটা ঝুলছে, যার রংটা মায়ের মতো নয়। এটা বেশি চকচকে, বেশি জীবন্ত, এত জীবন্ত যে আমি চোখ ফিরিয়ে নিলাম। নতুন মা, না ওকে মা বলা যায় না, এখনো তো আমার মাই আমার মাথায়, আমার বালিশে, আমার প্রতিটা নিঃশ্বাসে। আমার নতুন মায়ের নাম আয়েশা, বয়সে মায়ের চেয়ে অনেক ছোট, আমার থেকে বয়সে হয়তো মাত্র 10-12 বছরের বড় হবে। মায়ের রুম থেকে বেরিয়ে আমি নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আমি আমার খাটের উপরে মাথা নিচু করে বসে আছি। তখনই সে চা বানিয়ে আমার কাছে নিয়ে এসে বলল, নাও চা খেয়ে নাও, তুমি তো আমার ছেলের মতোই। আমি কোনো কথা বলিনি, শুধু তাকিয়েছিলাম ওর মুখের দিকে। ওর গায়ে মায়ের গন্ধ নেই, ওর গলায় কোনো দুঃখ নেই, চোখে নেই কোনো অপরাধ বোধ। এই মানুষটা কিভাবে এত সহজে এই ঘরে ঢুকে পড়লো? আমি মহিলার দিকে তাকিয়ে বললাম, আমি আপনার হাতের কোনো কিছুই খেতে ইচ্ছুক না।